গল্পের আসর বা যোগলীলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পথের পাঁচালী, আজের 11তম পর্ব। কথাটা সর্বজয়া ঘাটে গিয়া পাড়ার মেয়েদের মুখে শুনিল। আজ কয়েকদিন হইতে নীরেনের সঙ্গে অন্নদা রায়ের, বিশেষ করিয়া তাহার ছেলে গোকুলের মনান্তর চলিতেছিল। কাল দুপুরবেলা নাকি খুব ঝগড়া ও চেঁচামেচি বাঁধে। ফলে কাল রাত্রি নীরেন জিনিসপত্র লইয়া এখান হইতে চলিয়া গিয়াছে। অন্নদা রায়ের প্রতিবেশী যজ্ঞেশ্বর দীঘির স্ত্রী হরিমতি বলিতেছিলেন, সত্যি মিথ্যে জানি নে, কদিন থেকে তো নানা রকম কথা শুনতে পাচ্ছি। আমি বাবু বিশ্বাস করি নে, বউটা তেমন নয়। আবার নাকি শুনলাম নীরেন লুকিয়ে টাকা দিয়েছে। বউ নাকি টাকা কোথায় পাঠিয়েছিল। নীরেনের হাতের লেখা রসিদ ফিরে এসে গোকুলের হাতে পড়েছে, এইসব। যাক বাপু, সেই সব পরে কুচ্ছ শুনে কি হবে। নীরেন শুনলাম বলছে, আপনারা সকলে মিলে একজনের উপর অত্যাচার করতে পারেন, তাতে দোষ হয় না। আপনারা যা ভাবেন ভাবুন। বউ ঠাকুরুন একবার হুকুম করুন, আমি ওকে এই দণ্ডে আমার হারানো মায়ের মতো মাথায় করে নিয়ে যাব। তারপর আপনারা যা করবার করবেন। তারপর খুব হইচই খানিকক্ষণ হলো। সন্ধ্যের আগে সে গয়লাপাড়া থেকে একখানা গাড়ি ডেকে আনলে, জিনিসপত্র নিয়ে চলে গেল। সর্বজয়া কথাটা শুনিয়া বড় দমিয়া গেল। ইতিমধ্যে স্বামীকে দিয়া অন্নদা রায়কে নীরেনের পিতার নিকট এই বিবাহ সম্বন্ধে পত্র লিখিতে অনুরোধ করিয়াছে। নীরেনকে আরো 2বার বাড়িতে নিমন্ত্রণ করিয়াছিল। ছেলেটিকে তাহার অত্যন্ত পছন্দ হইয়াছে। হরিহর তাহাকে অনেকবার বুঝাইছে নীরেনের পিতা বড়লোক, তাহাদের ঘরে তিনি কি আর পুত্রী বিবাহ দিবেন। সর্বজয় কিন্তু আশা ছাড়ে নাই। তাহার মনের মধ্যে কোথায় যেন সাহস পাইয়াছে, এই বিবাহের যোগাযোগ যেন দুরাশা নয়, ইহা ঘটিবে। হরিহর মনে মনে বিশ্বাস না করিলেও স্ত্রীর অনুরোধে অন্নদা রায়কে কয়েকবার তাগিদ দিয়াছিল বটে, কিন্তু এখন যে বড় বিপদ ঘটিল। ইতিমধ্যে একদিন পথে দুর্গার সঙ্গে গোকুলের বউয়ের দেখা হইল। সে চুপি চুপি দুর্গাকে অনেক কথা বলিল। নীরেন কেন চলিয়া গেল তাহারই ইতিহাস বলিতে বলিতে তাহার চোখ ছাপাইয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এইরকম জাটালাথি খেয়ে দিন যাবে? কেউ নেই দুর্গা, তাই কি ভাইটা মানুষ? কোথাও যে দুদিন জুড়ব সে জায়গা নেই। সহানুভূতিতে দুর্গার বুক ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে খুড়িমার কলঙ্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও তাহার দুঃখে সান্ত্বনাসূচক নানা কথা অস্পষ্টভাবে তাহার মনের মধ্যে জোট পাকাইয়া উঠিল। সব কথা গুছাইয়া বলিতে না পারিয়া শুধু বলিল, ওই সখী ঠাকুরমা যা লোক, বলগে না, সে করবে কি? কেঁদো না খুড়িমা লক্ষ্মীটি, আমি রোজ যাব তোমার কাছে। সর্বজয়া শুনিয়া আগ্রহের সুরে জিজ্ঞাসা করিল, বৌমা কি বললে টলে দুর্গা? তার নীরেনের কথা কিছু হলো নাকি? দুর্গা লজ্জিত সুরে বলিল, তুমি কাল জিজ্ঞেস করো না খাটে, আমি জানি নে। অপু একবার জিজ্ঞাসা করিল, খুড়িমার কাছে কি শুনলি? মাস্টারমশাই আর আসবেন না? দুর্গা ধমক দিয়া কহিল, তা আমি কি জানি, যা। পরন্ত রোদে ছায়া ভরা পথটি কেমন যেন মন কেমন করা করা। সে তাহার ভাইয়ের জন্য। এরকম তাহার হয়, কতবার হইয়াছে। বেশিক্ষণ ধরিয়া যদি সে বাড়ি না থাকে, কি ভাইকে না দেখে। ভাইয়ের রাশি রাশি কাল্পনিক দুঃখের কথা মনে হইয়া মনের মধ্যে কেমন করে। তাহার অমন দুধে আলতা রঙের সোনার পুতুলের মতো ভাইটা ময়লা আচ্ছেরা মতো একখানা কাপড় পরিয়া বাড়ির দরজার সামনে আপন মনে একা একা কড়ি ঢালিয়া বেগুন বিচি খেলিতেছে। তাহার কাছে পয়সা চায় এটা ওটা কিনিতে, সে দিতে পারে না। ভারী কষ্ট হয় মনে। দিন কয়েক পরে ভুবন মুখুজ্জের বাড়ি রানু দিদির বিবাহ শেষ হইয়া গিয়াছে বটে, কিন্তু এখনো কুটুম্ব কুটুম্বিনীরা সকলে যান নাই। ছেলে মেয়েও অনেক। একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে। তাহার নাম টুনি। তাহার বাপু আসিয়াছিলেন। আজ দুপুরের পর স্ত্রী ও কন্যাকে কিছুদিনের জন্য এখানে রাখিয়া কর্মস্থানে গিয়াছেন। ঘণ্টাখানেক পরে সেজু ঠাকুরন এ ঘরে কি কাজ করিতেছিলেন, টুনির মায়ের গলা তাহার কানে গেল।
সেজু ঠাকুরন দালানে আসিয়া বলিলেন, কি রে হাসি, কি? টুনির মা উত্তেজিতভাবে ও ব্যস্তভাবে বিছানাপত্র বালিশের তলা হাত রাইতেছে। উকি বাড়িতেছে, তোষক উল্টাইয়া ফেলিয়াছে। বলিল, একটু আগে আমার সেই সোনার সিঁদুরের কৌটোটা এই বিছানার পাশে এখানটায় রেখেছি। খোকা দোলায় চেঁচিয়ে উঠল। উনি বাড়ি থেকে এলেন। আর তুলতে মনে নেই। কোথায় গেল আর তো পাচ্ছি নে। সেজু ঠাকুরন বলিলেন, ও মা, সে কি, হাতে করে নিয়ে যাসনি তো? না দিদিমা, এইখানে রেখে গেলুম, বেশ মনে আছে, ঠিক এখানে। সকলে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করা হইল, কৌটার সন্ধান নাই। সেজু ঠাকুরন জিজ্ঞাসা করিয়া জানিলেন, দালানের প্রথমটা এ বাড়ির ছেলে মেয়ে ছিল। তারপর খাওয়ার ডাক পড়িলে ছেলেমেয়েরা সব খাবার খাইতে যায়। তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা। সেজু ঠাকুরনের ছোট মেয়ে টিপি চুপি চুপি বলিল, আমরা যেই খাবার খেতে গেলাম, দুর্গাদি তখন দেখি যে খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই মাত্র আবার এসেছে। সেজু ঠাকুরন চুপি চুপি কি পরামর্শ করিলেন। পরে রুক্ষ সুরে দুর্গাকে বলিলেন, কৌটো দিয়ে দে দুর্গা, কোথায় রেখেছিস বল, বার কর, এক্ষুনি বলছি। দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল। সেজ ঠাকুরনের ভাবভঙ্গিতে তাহার জীব যেন মুখের মধ্যে জড়াইয়া গেল। অস্পষ্টভাবে কি বলিল ভালো বোঝা গেল না। টুনির মা এতক্ষণ কোনো কথা বলে নাই। একজন ভদ্র ঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে একটু অবাক হইয়া গিয়াছিল। বিশেষত দুর্গাকে সে কয়েকদিন এখানে দেখিতেছে, দেখিতে বেশ চেহারা বলিয়া দুর্গাকে পছন্দ করে। সে চুরি করিবে, ইহাকে সম্ভব? সে বলিল, ও নেয়নি বোধ হয় শেষদি, ও কেন? সেজ ঠাকুরন বলিলেন, তুমি চুপ করে থাকো না, তুমি ওর কি জানো, নিয়েছে কি না আমি জানি ভালো করে। একজন বলিলেন, তা নিয়ে থাকিস, বের করে দে, নয়তো কোথায় আছে বল, আপদ চুকে গেল, দিয়ে দে লক্ষ্মীটি, কেন মিথ্যে? দুর্গা যেন কেমন হইয়া গিয়াছিল, তাহার পা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল। সে দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া বলিল, আমি তো জানি না কাকিমা, আমি তো। সেজ ঠাকুরন বলিলেন, বললেই আমি শুনবো? ঠিক ও নিয়েছে, ওর ভাব দেখে আমি বুঝতে পেরেছি। আচ্ছা, ভালো কথায় বলছি, কোথায় রেখেছিস দিয়ে দে, জিনিস দিয়ে তাও তো কিছু বলবো না, আমার জিনিস পেলেই হলো। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, ভদ্রলোকের মেয়ে চুরি করে কোথাও শুনিনি তো কখনো, এই পাড়াতেই পারি নাকি? সেজ ঠাকুরন বলিলেন, তুমি ভালো করে কথার কেউ নাও, দেখবে তুমি মজাটা একবার। তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে গিয়েছ, এ কি যাতা পেয়েছো বুঝি? তোমায় আমি আজ। পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া তাহাকে দেলানের ঠিক মাঝখানে আনিয়া বলিলেন, দুর্গা, বল এখনো কোথায় রেখেছিস, বলবি নে? না, তুমি জানো না, তুমি খুকি, তুমি কিচ্ছু জানো না, শিগগির বল, নইলে দাঁতের পাটি একেবারে সব ভেঙে গুঁড়ো করে ফেলবো এক্ষুনি, বল শিগগির, বল এখনো বলছি। টুনির মা হাত ধরিতে আগাইয়া আসিতেছিল। একজন কুটুম্বিনী বলিলেন, রসুনা, দেখছো না উনি ঠিক নিয়েছে, চোরের মারই ওষুধ, দিয়ে দাও, এখনই মিটে গেল, কেন মিথ্যে? দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল। সে অসহায় ভাবে চারিদিকে চাহিয়া অতি কষ্টে শুকনো জিভে জড়াইয়া উচ্চারণ করিল, আমি তো জানি না কাকিমা, ওরা সব চলে গেল, আমিও তো। কথা বলিবার সময় সে ভয়ে আড়ষ্ট হইয়া সেজ ঠাকুরনের দিকে চোখ রাখিয়া দেওয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে লাগল। পরে সকলে মিলিয়া আরো খানিকক্ষণ তাহাকে বুঝাইল, তাহার সেই এক কথা, সে জানে না। কে একজন বলিল, পাকা চোর। ঢেপি বলিল, বাগানের আমগুলো তলায় পড়বার জো নেই কাকিমা। সেসব তো কথাতেই বোধ হয় সেজ ঠাকুরনে কোনো কথায় ব্যথা ঘা লাগিল। তিনি হঠাৎ বাজ খেয়ে রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন, তবে রে পাজি, নচ্ছা, চোরের ঝাড়, তুমি জিনিস দেবে না, দেখি তুমি দাও কিনা দাও। কথা শেষ না করিয়া তিনি দুর্গার ওপর ঝাঁপাইয়া পড়িয়া
তাহার মাথাটা লইয়া সজোরে দেওয়ালে ঠুকিতে লাগিলেন। বল কোথায় রেখেছিস? বল এক্ষুনি, বল শিগগির বল। টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া সেজ ঠাকুরনের হাত ধরিয়া বলিল, করেন কি, করেন কি সেজদি? থাকগে আমার কোটো, ওরকম করে মানেন কেন? ছেড়ে দিন। থাক হয়েছে, ছাড়ুন, ছি। টুনি মার দেখিয়া কাঁদিয়া উঠিল। পূর্বোক্ত কুটুম্বনী বলিলেন, রক্ত পড়ছে যে। দুর্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে, তাহা কেউ লক্ষ্য করে নাই। বুকের কাপড়ে খানিকটা রক্তরাঙা হইয়া উঠিয়াছে। টুনিমা বলিলেন, শিগগির একটু জল নিয়ে আয় ডিপি, রোয়াকের বালতিতে আছে দেখ। চেঁচামেচি ও হইচই শুনিয়া পাশের বাড়ি কামরাদের ঝিপ ওরা ব্যাপার কি দেখিতে আসিল। রানুর মা এতক্ষণ ছিলেন না। দুপুরে খাওয়া দাওয়ার পরে কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন, তিনিও আসিলেন। মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝাঝা করিতেছিল। সে দিশেহারা ভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল। জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন। তাহার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করিতেছিল। সে দিশেহারা ভাবে বসিয়া পড়িল। রানুর মা বলিলেন, অমন করে কি মারে সেজদি, রোগা মেয়েটা, ছি। তোমরা ওকে চেনোনি এখনো? চোরের মার ছাড়া ওষুধ নেই এই বলে দিল। মারের এখনো হয়েছে কি? না পাওয়া গেলে ছাড়বো নাকি? হরিরায় আমার যেন শুলে ফাঁসে দেয় এরপর। রানুর মা বলিলেন, হয়েছে, এখন একটু সামলাতে দাও সেজদি, যে কাণ্ড করেছ। টুনির মা বলিল, ও মা, এত হবে জানলে কে কৌটোর কথা বলতো? চাইনি আমার কৌটো, ওকে ছেড়ে দাও সেজদি। সেজ ঠাকুরন এত সহজে ছাড়িতেন কিনা বলা যায় না, কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায় দিতে লাগিল। কাজেই তিনি আসামিকে ছাড়িয়ে দিতে বাধ্য হইলেন। রানুর মা তাহাকে ধরিয়া ওদিকে দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া বলিলেন, খুব খেনে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি, যা হোক, যা, আস্তে আস্তে যা, ডেপি খিড়কিটা ভালো করে খুলে দে। দুর্গা দিশেহারা ভাবে খিড়কি দিয়া বাহির হইয়া গেল। মেয়ে ছিল যাহারা উপস্থিত ছিল সকলে চাহিয়া দেখিতে লাগিল। একজন বলিল, তবুও তো স্বীকার করলে না, কিরকম দেখেছ একবার? চোখ দিয়ে কিন্তু এক ফোঁটা জলও পড়ল না। রানুর মা বলিলেন, জল পড়বে কি, ভয়েই শুকিয়ে গিয়েছে, চোখে কি আর জল আছে? ওই রকম করে মারে সেজদি। গ্রামে বারোয়ারির চড়ক পূজার সময় আসিল। গ্রামের বৈদ্যনাথ মজুমদার চাঁদার খাতে হাতে বাড়ি বাড়ি চাঁদা আদায় করিতে আসিলেন। হরিহর বলিল, না খুড়ো, এবার 1 টাকা চাঁদা ধরাটা অন্যায্য হয়েছে। 1 টাকা দেবার কি আমার অবস্থা? বৈদ্যনাথ বলিলেন, না হে না, এবার নীলমণি হাজরার দল। এরকম দলটি এই অঞ্চলে কেউ চোখেও দেখেনি। এবার পালপাড়া বাজারে মহেশ শেখরার বালক কীর্তনের দল গাইবে, তার সঙ্গে পাল্লা দেওয়া চাই চাই। বৈদ্যনাথ এমন ভাব দেখালেন যেন নিশ্চিন্তপুর বাসীগণের জীবন মরণ এই প্রতিযোগিতার সাফল্যের উপর নির্ভর করতেছে। অপু একটা কঞ্চি টাইট বাড়ি ঝুঁকিয়া বলিল, পাকা কঞ্চি বাবা, তোমার খুব ভালো কলম হবে, ডোবার ধারে বাসতলায় পড়েছিল, কুড়িয়ে আনলাম। পরে সে হাসি মুখে সেটা কতটা উঁচু করিয়া তুলিয়া দেখাইয়া বলিল, হবে না বাবা তোমার কলম? কেমন পাকা না? চড়কের আর বেশি দেরি নাই। বাড়ি বাড়ি গাজনের সন্ন্যাসী নাচিতে বাহির হইয়াছে। দুর্গা ও অপু আহার নিদ্রা ত্যাগ করিয়া সন্ন্যাসী দলের পিছনে পিছনে পাড়ায় পাড়ায় ঘুরিয়া বেড়াইল। অন্য অন্য গৃহস্থ বাড়ি হইতে পুরনো কাপড় দেয়, চাল পয়সা দেয়, কেউ বা ঘড়া দেয়। তাহারা কিছু দিতে পারে না 2টো চাল ছাড়া। এজন্য তাহাদের বাড়িতে এ দল কোনো বাড়ি আসে না। 10-12 দিন সন্ন্যাসী নাচনের পর চড়কের পূর্বরাত্রে নীলপূজা আসিল। নীলপূজার দিন বৈকালে একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কাটা ভাঙে। এবার দুর্গা আসিয়া খবর দিল, প্রতি বৎসরে সে গাছটাতে এবার কাটা ভাঙা হইবে না। নদীর ধারে আর একটা গাছ সন্ন্যাসীরা এবার পূর্ব হইতে ঠিক করিয়াছে। পাড়ার ছেলেদের সঙ্গে দল বাঁধিয়া দুর্গা অপু সেখানে গিয়া জোটে। তারপর কাটা ভাঙার নাচ হইয়া গেলে সকলে চড়ক কটালিতে একবার বেড়াইতে যায়। খেজুরের ডাল দিয়া নীল পূজার মণ্ডপ ঘিরিয়াছে।
চড়কতলার মাঠের শেওড়াবন ও অন্যান্য জঙ্গল কাটিয়া পরিষ্কার করা হইয়াছে। সেখানে ভুবন মুখুজ্যদের বাড়ির মেয়েদের সঙ্গে দেখা হইল। রানী, পুটি, টুনু, এদের বাড়িতে কড়া শাসন আছে। দুর্গার মতো টোটো করিয়া যেখানে সেখানে বেড়াইবার হুকুম নাই। অতি কষ্টে বলিয়া কহিয়া ইহারা চড়কতলা পর্যন্ত আসিয়াছে। টুনু বলিল, আজ রাত্রে সন্ন্যাসীরা শ্মশান জাগাতে যাবে। রানী বলিল, আহা, তা বুঝি আর জানি নে। একজন মরা হবে, তাকে বেঁধে নিয়ে যাবে শ্মশানে এসে ছাতিম তলায়। তাকে আবার বাঁচাবে, তারপর মরার মুন্ডু নিয়ে আসবে। ছড়া বলতে বলতে আসবে, ওসব মন্তর আছে। দুর্গা বলিল, আমি জানি ওদের ছড়া, শুনবি? বলবো। স্বর্গ থেকে এলো রথ, নামলো খেতুতলে, 24 কোটি বার্ণ বসা শিবের সঙ্গে চলে। সত্যযুগের মরার আউল যুগের মাটি, শিব শিব বলো রে ভাই, ঢাকে দাও কাঠি। পরে হাসিয়া বলে, কেমন চমৎকার এবার বষ্টুবিহারে পুতুল হয়েছে নীলুদা। দাশু কুমোরের বাড়ি দেখে এলাম, দেখিস নি রানু? পুটি বলিল, সত্যিকার মরা মঞ্জু রানুদি? নয়তো কি, অনেক রাত্রে যদি আসিস তো দেখতে পাবি। চল ভাই, আমরা বাড়ি যাই, আজ রাতটা ভালো নয়। আয় রে অপু, দুর্গা দিয়ে আয়। অপু বলিল, কেন ভালো নয় রানুদি? কি আজ হবে রাতে? রানী বলিল, সেসব কথা বলতে নেই, তুই আয় বাড়ি। অপু গেল না, কিন্তু দুর্গা ওদের দলের সঙ্গে চলিয়া গেল। তারপর হঠাৎ মেঘ করিল, সন্ধ্যার অন্ধকার মেঘে ঘনীভূত করিয়া তুলিল। অপু বাড়ি ফিরিতেছে। পথে জনপ্রাণী নাই। সন্ধ্যা হইতে শ্মশানের ও মরার মুঞ্জের গল্প শুনিয়া তাহার কেমন ভয় ভয় করিতেছে। মরির বাসবনের কাছে আসিয়া মনে হইল কিসে যেন কটু গন্ধ বাহির হইতেছে। সে দ্রুত পদে চলিতে লাগিল। আর একটুখানি গিয়া ন্যাড়ার ঠাকুরমার সঙ্গে দেখা। ন্যাড়ার ঠাকুরমা নীল পূজার নৈবেদ্য হাতে চড়কতলায় পূজা দিতে যাইতেছে। অপু অন্ধকার প্রথমটা চিনতে পারে নাই, পরে চিনিয়া বলিল, কিসের গন্ধ বেরিয়েছে ঠাকুরমা? পুরি বলিল, আজ ওরা সব বেরিয়েছে নাকি না, তারই গন্ধ আর কি। অপু বলিল, কারা ঠাকুরমা? কারা আবার? শিবের দলবল। সন্ধেবেলা ওদের নাম করতে নেই, রাম 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 রাম। অপুর গায়ে কাটা দিয়ে উঠিল। চারিধারে অন্ধকার সন্ধ্যা, আকাশে কালো মেঘ, বাসবন, শ্মশানের গন্ধ, শিবের অনুচর ভূতপ্রেত, ছোট ছেলে মন বিস্ময়ে ভয়ে রহস্যে অজানার অনুভূতিতে ভরিয়া উঠিল। সে আতঙ্কে সুরে বলিল, আমি কি করে বাড়ি যাব ঠাকমা? বুড়ি বকিয়া উঠিল, তা এত রাত করিই বা কেন আজকের দিনে? এসো আমার সঙ্গে, নীল পুজোর থালাখানা দিয়ে আসি, তারপর এগিয়ে দেবক্ষণ, ধন্যি যা হোক। বারোয়ারি তলায় ঘাস চাচিয়া প্রকাণ্ড বাঁশের মেরাব বাঁধিয়া শামিয়ানা টাঙানো হইয়াছে। যাত্রার দল আসে আসে, এখনো পৌঁছে নাই। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেলে লোকে বলে কাল সকালে গাড়িতে আসবে। সকাল চলিয়া গেলে বৈকালের আশায় থাকে। অপু স্নাহার বন্ধ হইবা উপক্রম হইয়াছে। রাত্রে উপর ঘুম হয় না। বাঁধ ভাঙা বন্যার স্রোতের মতো কৌতূহল ও খুশির যে কি প্রবল উদ্যম উচ্ছ্বাস। বিছানায় ছটফট এপাশ ওপাশ করে। যাত্রা হবে, যাত্রা হবে, যাত্রা হবে। মায়ের বারণ আছে অত বড় মেয়ে পাড়া ছাড়িয়া কোথাও না যায়। দুর্গা চুপি চুপি গিয়া দেখিয়া আসিয়া রাজলক্ষ্মীর কাছে আসর সজ্জা ও বাঁশের গায়ে ঝুলানো নীল নীল কাগজে অভিনবত্ব সম্বন্ধে গল্প করে। অপুর মনে হয় যে পঞ্চানন তলায় সে দুবেলা কড়ি খেলা করে। সেই তুচ্ছ অত্যন্ত পরিচিত সামান্য স্থানটাতে আজ বা কাল নীলমণি হাজরার দলের যাত্রার মতো একটা অভূতপূর্ব অবাস্তব ঘটনা ঘটিবে। এও কি সম্ভব? কথাটা যেন তাহার বিশ্বাসই হয় না। হঠাৎ শুনিতে পাওয়া যায় আজ বিকালেই দল আসিবে। এক ঝলক রক্ত যেন বুক হইতে নাচিয়া চলকাইয়া একেবারে মাথায় উঠিয়া পড়ে। কুমারপাড়ার মোড়ে দুপুরের পর হইতে সকল ছেলের সঙ্গে দাঁড়াইয়া থাকিবার পর দুপুরে একখানা গরুর গাড়ি তাহার চোখে পড়িল। সাজের বাক্স বোঝাই গাড়ি 1, 2, 3, 4, 5খানা। পটু একে একে আঙ্গুল দিয়া গুনিয়া খুশির স্বরে বলিল, অপুদা, আমরা এদের পিছনে পিছনে এদের বাসায় গিয়ে দেখে আসি, যাবি? সাজের গাড়িগুলোর পিছনের দিকে লোকেরা যাইতেছে। সকলের মাথায় টেরি কাটা, অনেকের জুতা হাতে।
পটু একজন দাড়িওয়ালা লোককে দেখাইয়া কহিল, এ বোধ হয় রাজা সাজে, না অপুদা? আকাশ বাতাসের রং একেবারে বদলাইয়া গেল। অপু মহা উৎসাহে বাড়ি ফিরিয়া দেখে তাহার বাবা দাওয়ায় বসিয়া কি লিখিতেছে ও গুনগুন করিয়া গান করিতেছে। সে ভাবে যাত্রা আসিবার কথা তাহার বাবাও জানিতে পারিয়াছে, তাও এত স্ফূর্তি। উৎসাহে হাত নাড়িয়া বলে, সাজ একেবারে পাঁচগাড়ি বাবা, এরকম দল? হরিহর শিষ্যবাড়ি বিলি করবার জন্য বালির কাগজে কবজ লিখিতেছিল। মুখ তুলিয়া বিস্ময় সুরে বলে, কিসের সাজরে খোকা? অপু আশ্চর্য হইয়া যায়, এত বড় ঘটনা বাবা জানা নাই। বাবাকে সে নিতান্ত কৃপার পাত্র বিবেচনা করে। সকালে উঠিয়া অপুকে পড়িতে বসিতে হয়। খানিক পরে সে কাঁদো কাঁদো ভাবে বলে, আমি বারোয়ারি তলায় যাব বাবা, সকলে যাচ্ছে, আর আমি এখন বুঝি বসে বসে পড়ব? এক্ষুনি যদি যাত্রা আরম্ভ হয়। তাহার বাবা বলে, পড়ো পড়ো, এখন বসে পড়ো, যাত্রা আরম্ভ হলে ঢোল বাজবার শব্দ তো শুনতে পাওয়া যাবে, তখন না হয় যেও এখন। প্রৌঢ় বয়সের ছেলে, নিজে সবসময় আজকাল বিদেশে থাকে, অল্প দিনের জন্য বাড়ি আসিয়া ছেলেকে চোখ ছাড়া করিতে মন চায় না। অভিমানের রাগে অপুর চোখ দিয়া জল বইতে থাকে। সে কান্না ভরা গলায় আবার শুভঙ্করী শুরু করে, মাস মাহিনা যার যতদিন, তারপরে কত। কিন্তু সকালে যাত্রা বসে না, খবর আসে ওবেলা বসিবে। ওবেলা অপু মায়ের কাছে যাইয়া কাঁদো কাঁদো ভাবে বাবার অত্যাচারের কাহিনী আনুপূর্বিক বর্ণনা করে। সর্বজয়া আসিয়া বলে, দাও না গো ছেলেটাকে ছেড়ে, বছরকারের দিনটা তোমার 9 মাস বাড়িতে থাকা নেই বছরে, আর ও একদিনে পড়াতে একেবারে টঙ্কা লঙ্কা ঠাকুর হয়ে ঢুকবে কিনা। অপু ছুটি পায়, সারা দুপুর তাহার বারোয়ারির তলায় কাটে। বৈকালী যাত্রা বসিবার পূর্বে বাড়িতে খাবার খাইতে আসিল। বাবা রোয়াকে বসিয়া কবচ লিখিতেছে। অন্যদিন এই সময় তাহাকে তাহার বাবার কাছে বসিয়া বই পড়িতে হয়। পাছে ছেলে চটিয়া যায় এই ভয়ে তাহার বাবা তাহাকে খুশি রাখিবার জন্য নানা রকম কৌতুকের আয়োজন করে। বলে, খোকা, চট করে সিলেটে লিখে আনো দেখি, ওই ভূত বাপরে। অপু সব অদ্ভুত ধরনের কথা শুনিয়া হাসিয়া খুন হয়। তাড়াতাড়ি লিখিয়ে আনিয়ে দেখায়, বলে, বাবা, এইটে হয়ে গেলে আমি কিন্তু চলে যাব। তাহার বাবা বলে, যেও এখন, যেও এখন। খোকা, আচ্ছা চট করে লিখে আনো দেখি আরেকটা অদ্ভুত কথা বলে। অপু আবার হাসিয়া ওঠে। আজ কিন্তু অপুর মনে হইল বাহির হইতে কি একটা প্রচণ্ড শক্তি আসিয়া তাহাকে তাহার বাবার নিকট হইতে সরাইয়া লইয়া গিয়াছে। বাবা নির্জন ছায়া ভরা বৈকালে বাঁশবন ঘেরা বাড়িতে একা বসিয়া বসিয়া লিখিতেছে, কিন্তু এমন শক্তি নাই যে তাহাকে বসাইয়া রাখে। এখন যদি বলে, খোকা এসো পড়তে বসো, অমনি চারদিক হইতে একটা যেন ভয়ানক প্রতিবাদে হট্টগোল উঠিবে। সকলে যেন বলিবে, না না, এ হয় না, এ হয় না। যাত্রা যে বসে বসে। কোনো উল্লাসে প্রবল শক্তি তাহার বাবাকে যেন নিতান্ত অসহায় নিরীহ দুর্বল করিয়া দিয়াছে। সাধ্য নাই যে তাহার পরিবার কথা পর্যন্ত মুখে উচ্চারণ করে। বাবার জন্য অপুর মন কেমন করে। দুর্গা বলিল, অপু, তুই মাকে বল না, আমিও দেখতে যাব। অপু বলে, মা, দিদি কেন আসুক না আমার সঙ্গে? চিক দিয়ে ঘিরে দিয়েছে, সেখানে বসবে। মা বলে, এখন থাক, আমি ওই ওদের বাড়ির মেয়েরা যাবে, তাদের সঙ্গে যাব, আমার সঙ্গে যাবে এখন। বারোয়ারি তলায় যাইবার সময় দুর্গা পিছন হইতে তাহাকে ডাকিল, শোনপু। পরে সে কাছে আসিয়া হাসি হাসি মুখে বলিল, হাত পাত দিকি। অপু হাত পাতি দিয়ে দুর্গা তাহার হাতে 2টা পয়সা রাখিয়া তাহার হাতটা নিজের দু হাতের মধ্যে লইয়া মুঠা পাকিয়া দিয়া বলিল, 2 পয়সা মুরগি কিনে খাস, নয়তো যদি নিচু বিক্রি হয় তো কিনে খাস। ইহা দিন 7 পূর্বে একদিন অপু আসিয়া চুপি চুপি দিদিকে জিজ্ঞাসা করিয়াছিল, তোর পুতুলের বাক্সে পয়সা আছে, একটা দিবি? দুর্গা বলিয়াছিল, কি হবে পয়সা তোর? অপু দিদির মুখের দিকে চাহিয়া একটুখানি হাসিয়া বলিল, নিচু খাবো। কথা শেষ করিয়া সে পুনরায় লজ্জার হাসি হাসিল। কৈফিয়তের সুরে বলে, বৈষ্ণবদের বাগানে ওরা মাচা বেঁধেছে, দিদি অনেক নিচু পেরেছে, 2 ঝুড়ি 1 পয়সা 6টা, এই এত বড় বড়, একেবারে সিঁদুরের মতো রাঙা,
সত্য কিনলে, সাধু কিনলে? পরে একটু থামিয়া জিজ্ঞাসা করিল, আছে দিদি? দুর্গার পুতুলের বাক্সে সেদিন কিছুই ছিল না। সে কিছুই দিতে পারে নাই। অপুকে বিরস মুখে চলিয়া যাইতে দেখিয়া সেদিন তাহার খুব কষ্ট হইয়াছিল। তাই কাল বৈকালে সে বাবার কাছে পয়সা দুটার চড়ক দেখিবার নাম করিয়া চাহিয়া লয়। সোনার ভাটার মতো ভাইটা মুখের আবদার না রাখিতে পারিলে দুর্গা ভারী মন কেমন করে। অপু চলিয়া গেলে তাহার মা ঘাট হইতে আসিয়া বলে, দুর্গা, একটা কাজ করতো, রানুদের বাগান থেকে দুটো সাদা গন্ধভিতালির পাতা খুঁজে নিয়ে আয় তো। অপুর শরীরটা অসুখ করেছে, একটু ঝোল করে দেব। মায়ের কথায় সে এক ছুটে রানুদের বাগানে যায়। বাগানে মানুষ সমান উঁচু ঘন আগাছার জঙ্গলের মধ্যে গন্ধভেদালির পাতা খুঁজিতে খুঁজিতে মনের সুখে মাথা দোলাইয়া পিসিমার মুখে ছেলেবেলায় শেখা একটি ছড়া আবৃত্তি করে। হলুদ বনে বনে নাক ছবিটি হারিয়ে গেছে, সুখ নেই কো মনে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পথের পাঁচালী। আজ ছিল এর 11তম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের জানিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।